সেখানকার যে টপ কমিউনিটি সিনেটর বা এই পর্যায়ের অনেকের সাথেই তাদের, এবং সেটাও কিন্তু বেশ কাজ করেছে, কারণ সরাসরি আঘাতটা গভর্নমেন্টের কাজের পদ্ধতিটাই ভুল ছিল। অবশ্যই যে মনে করেছিল যে এই বিষয়ের সাথে যুক্ত না পলিসি মেকার, তারা গিয়ে সব করে ফেলবে ব্যবসায়ীদের বাদ দিয়ে, তাদের সেটা যেমন হলো না। সেই নেচারটার এখানেও পরিবর্তন দেখিনি যে আমরাই সব ভালো বুঝি। গোপন কথা বলছিলেন, দেখুন এসবের আগেই হয়ে গেল যে আমরা 25টা বোয়িং বিমান কিনবো, বড় বিমান কিনবো। মঞ্জু ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আছি ভালো আছি। তা এই যে বিগত এক সপ্তাহে তো অনেকগুলো ঘটনা আমরা দেখছি যে সারা দেশ ব্যাপী চলছে, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, অনিশ্চয়তা। তো এই ক্ষেত্রে একটা বিষয় দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন, তারা তো চুলচেরা বিশ্লেষণ করছে, সংস্কারের অনেক প্রস্তাব ছিল, দীর্ঘ একটা কার্যক্রম পেরিয়ে একটা জায়গায় তারা এসছে। এখানে আবার আমরা দেখছি যে কিছু জায়গায় তারা একমত হয়েছে, বৃহৎ রাজনৈতিক দলগুলোর কিছু ক্ষেত্রে আপনার তাদের মতানৈক্য রয়েছে। এইভাবে যখন সার্বিক পরিস্থিতি, তার মধ্যেও ধরেন যে আজকে এনসিপির আমরা শহীদ মিনারে জমায়েত দেখলাম, ছাত্র দলের শাহবাগে জমায়েত দেখলাম। তা আপনার কি মনে হচ্ছে ঘটনা কোন দিকে যাচ্ছে? আপনার এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি নিজেই বলেছিলেন যে 5 থেকে 10 তারিখ পর্যন্ত সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। জি, শুধু সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময় না, সেরকম ধরনের 1 বছর আগে এত বড় একটা আন্দোলনে সরকারের পতন হলো, রাজনীতির বড় ধরনের পরিবর্তন হলো, সেটির যখন বর্ষপূর্তি উদযাপন হচ্ছে, তখন আর সঙ্গে সঙ্গে দুটো জিনিস আমার কথা বলবো। একটা হলো যে নির্বাচনের দিকে এগোনোর জন্য রাজনৈতিক দলগুলোর একটা তাগিদ আছে। আর সরকার যে সংস্কারের কথা বলেছিল, গত 2 মাস ধরে কিন্তু আলোচনা হয়েছে, এবং এই শুক্রবারে সেই আলোচনা একরকম শেষ পর্যায়ে এলো। সেখানে বলা হলো যে আমরা 20টা বিষয় নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এই 20টা বিষয় কি জানেন? মূলত কিন্তু সংবিধান সংশোধন এবং রাজনৈতিক রাষ্ট্রীয়, তারা বলে রাষ্ট্রীয় কাঠামোগত এমন পরিবর্তন দরকার যে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে সহজে, সেই জন্য তারা কাঠামোগত। তো সেখানে 20টা বিষয় ঠিক করলো, তার মধ্যে বলছে যে 9টা বিষয়ে একমত হয়েছে, 4টি বিষয়ে বিএনপির দ্বিমত আছে। আমরা দেখলাম প্রায় সবগুলোতেই এনসিপি, জামাত এবং কমিশন মানে সরকার, তারা একমত হয়ে যাচ্ছে। আর বিএনপির যে জায়গাগুলোতে দ্বিমত রয়েছে, সেটার প্রধান ফোকাস আমি দেখলাম যে নির্বাহী সরকার যাতে দুর্বল না হয়, আর উচ্চ কক্ষ, আমাদের সংবিধানে এখন একটা প্রস্তাব করা হচ্ছে যে নিম্নকক্ষ উচ্চ কক্ষ থাকবে, সেই উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবে সেটা নিয়েও বিএনপির একটা দ্বিমত। কারণ ওখানে এসেছিল যে নিম্নকক্ষের সদস্যদের সংখ্যানুপাতিক হবে, এটিতে বিএনপি দ্বিমত করেছে। আরেকটি জায়গায় কিন্তু একটা বড় রকম দ্বিমত হলো, সেটি হচ্ছে যে কমিউনিস্ট পার্টি সহ 4টি ছোট ছোট বাম দল, তারা একেবারে শেষ পর্যায়ে এসে এই সভা বর্জন করলো। কোন পয়েন্টে? রাষ্ট্রীয় 4 মূলনীতি যেটা সংবিধানে আছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটি পরিবর্তনের একটা চেষ্টা চলছিল। এবং সেখানে প্রায় সব দলই একমত হয়ে গেল, বিএনপি সহ, জামাত, এনসিপি সহ একমত হয়ে গেল। এবং সেখানে সবচেয়ে বড় বিষয়টা হবে ধর্মনিরপেক্ষতাবাদ। তো ধর্মনিরপেক্ষতাবাদ হলে যেটা হয় সেটা হলো যে রাষ্ট্রের একটা মৌলিক চরিত্রগত আদর্শিক জায়গার পরিবর্তন ঘটে। তারা বলেছিল কাঠামোগত সংস্কার, কিন্তু এখন রাষ্ট্রের চরিত্র বা আদর্শগত, এখানে ওই বাম দলগুলোই শুধু, এখানে তো আওয়ামী লীগ নেই, বাম দলগুলোই শুধু দ্বিমত করলো। এই সব মিলে মনে হচ্ছে যে পরিস্থিতিটা একটু জটিলই হয়েছে। আর এনসিপি যে সমাবেশ আজকে করছে, সেটার ফলাফলটা আমরা ঠিক জানি না। ওরা কিন্তু এরকম একটা ঘোষণা দিয়েছে যে তারা রাষ্ট্রের একটা ঘোষণাপত্র, তারা কিন্তু এই ঘোষণাপত্রের সমান্তরালে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে জুলাই সনদ, যেটা সরকারের হাতে আছে, এবং এই আলোচনা করলো দলগুলোর সঙ্গে
ঐকমত্য পরিষদ, হুম। সেই খসড়াটা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে। ওই খসড়াটা চূড়ান্ত হলে ওটা একটা ঘোষণা হবে। এটা ঠিক যে কোনটা কবে হবে বা 5 তারিখে, বলা মুশকিল। হ্যাঁ, আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেব কিন্তু বলে দিয়েছেন 5 তারিখে হবে। তো এখানে একটা জিনিস আমি আপনার আলোচনা শুনছিলাম, একটা বিষয় যে গণতন্ত্র তো আপনার ভেতর থেকেই, বা গণতন্ত্রের যে স্পিরিট যদি সার্বিকভাবে আমরা দেখি, সেটা তো ধর্মনিরপেক্ষতাকে এমনি সাপোর্ট করে। মানে আপনি ধর্মনিরপেক্ষ না হলে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালানো খুব দুষ্কর। এটা একটা জায়গা। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে যে এই যে ধরেন 5ই অগাস্টের পরবর্তী সময়ে আমরা সংস্কারের কথাটা খুব জোরালোভাবে শুনছিলাম। এখানে একটা বিষয় একটু আমাকে খুব ভাবায়, যে ওই যে আমরা একটা টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলি, আমরা এলিট অ্যাপ্রোচের কথা বলি, দেখেন এখানে সত্যিকার অর্থে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আমাদের একদম সিংহভাগ জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের ভয়েসটা কি আছে কিনা, তাদের সমস্যাগুলো কি শোনা হয়েছিল কিনা, তাদের সমস্যার জায়গাগুলো কি অ্যাড্রেস হয়েছে কিনা, এগুলিকে কি তারা মূল সমস্যা ভাবে কিনা। যেমন ধরেন যে গ্রামের একটা সাধারণ মানুষ, সরকার কি কারণে, সরকার আমরা যেটা বুঝি যে জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, জনকল্যাণের জন্য সরকার। তা জনকল্যাণ যদি হয়, এখানে কেন জানি মনে হচ্ছে যে সরকার তার এবং তার সঙ্গী সাথীদের কল্যাণের কথাই বেশি ভাবছে, যেগুলো রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দলের কাজের যে মূল জায়গা জনকল্যাণ, সেখানে তো আমরা সেইভাবে তাদেরকে পাই না। যেমন ধরেন যে কিছু কিছু কমিশনে দেখেছি তারা 5,000 6,000 লোকজনের সার্ভে করেছে। তো এত দ্রুত কার সার্ভে করলো, কিভাবে করলো, সেই সার্ভের কি প্রতিনিধিত্বশীলতা রয়েছে, তা তারা একটা এসি রুমে 20 জন বা 15 জন লোক বসলো, তারাই বুঝে নিল যে আমার 18 কোটি জনগণের জন্য কি ভালো বা কি মন্দ। এবং এখানে ব্যুরোক্রেটদেরও একটা বড় প্রাধান্য রয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে সবসময় এত বড় একটা ঘোষণা, এত বড় একটা বিষয়, যেটা সবসময় বটম আপ অ্যাপ্রোচ হওয়া উচিত। অবশ্যই। তো সেখানে ধরেন থানায় যে একজন ভুক্তভোগী কি সমস্যায় পড়ে, আইন অঙ্গনে গিয়ে একটা আদালতে কি সমস্যায় পড়ে, তার স্বাস্থ্যসেবায় কি সমস্যায় পড়ে, যারা সেই টেবিলগুলোতে বসেছিলেন তারা কিন্তু সেটা সেই অর্থে টের পান না, কারণ সমাজের একটা ভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব তারা করেন। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হবে? আর সাথে আমি আরেকটু যুক্ত করছি যে কেন জানি মনে হচ্ছে যে এই গঠনগত দিকের পরিবর্তন অবশ্যই কিছুটা প্রয়োজন, যেটা সবগুলো দলই একমত, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এই কাঠামোগুলো ঠিক করে ফেললেই বোধহয় জাতি হিসেবে আমরা একদম সব ঠিকঠাক হয়ে যাব। বাস্তবায়ন বা প্রয়োগে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখে পড়ি, এবং আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও এই কাঠামো নিয়ে আমরা চ্যালেঞ্জে পড়ব, যতক্ষণ না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং মানসিকতা সার্বিকভাবে দেশের যেই আপনার পরিবর্তন বা আপনার যে ডেভেলপমেন্ট, সেই জায়গাটা যদি মনোজগতে প্রবেশ না করে। আপনি কি ভাবছেন? আপনি খুব একটা ভালো জায়গা ধরেছেন, সেটা হচ্ছে জনগণ। কেমন শেখ হাসিনার 15 বছরের শাসনে এক ধরনের গণতন্ত্র বা জনগণের সঙ্গে সম্পৃক্ততা সরকারের ছিল, কিন্তু সেটা কমতে কমতে এই জায়গায় গেছে যে মানুষ আর ভোট দিয়ে তাদের মনোভাবটা প্রকাশ করতে পারেনি। এটা একটি বড় ব্যাপার। আরেকটা হলো যে আপনার একটা গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল, অলিগার্কি যেটাকে বলে, জি, যে সরকারের সঙ্গে চিরস্থায়ীভাবে থেকে যাওয়া, দুর্নীতি করা, সম্পদ জোগাড় করা, এবং সেই একটা বলয়, এবং সরকারও ওই রকম একটা স্বার্থবাদী গোষ্ঠীর বলয়ের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে জনগণ বাদ হয়ে গেল। আচ্ছা, বর্তমান সময় আরও বেশি বাদ হয়েছে। অনেকবার এই ধরনের আলোচনাগুলো উঠেছে যে আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার 1 বছর কাটালেন। কেমন আমার এক বন্ধু বলছে কি যে এই সরকারটা ঢাকার 3টা থানার মধ্যে সীমাবদ্ধ। কেমন রমনা, ধানমন্ডি, 3টা থানার মধ্যে কীরকম বলে যে এদের উপদেষ্টারা কেউ ঢাকার বাইরে যায়নি। আচ্ছা, পরে শেষে আপনার এনসিপি যে দলটা হলো, তারাও প্রথম দিকে কিন্তু 5 তারা হোটেলে
ইফতার টিফতার এগুলো অনেক টাকা খরচ করে এগুলো করতে লাগলো, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তারাও পারেনি আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাইরে যেতে, মোটেই না, পুরনো সংস্কৃতির বাইরে যেতে পারেনি। এবং এখন তো আপনার অনেক কিছু ঘটছে জি দুর্নীতির বিষয়। তো তারা কিন্তু একটা শুরু করলো এই পদযাত্রা। জি, তাদের পদযাত্রাটাও উত্তরবঙ্গ থেকে এসে মধ্যবঙ্গে এসে, মানে গোপালগঞ্জে এসে মার্চ হয়ে গেল। হ্যাঁ, হুমড়ি খেয়ে পড়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। হ্যাঁ, সেখানে এমন একটা গোলযোগ হলো যে তারপরে যে অন্য যে কয়টা তারা করলো সেটা একেবারে মানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ঘিরে রেখে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাহলে জনগণ থেকে আরও দূরে চলে গেল। আচ্ছা, এই যে বড় বড় সংস্কারের জন্য দিস্তা দিস্তা কাগজে লেখা হলো আর ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, আমি দু একটা জায়গায় এই কথা তুলেছিলাম যে ভাই কতগুলো সংস্কার তো করা দরকার। যে আপনি বললেন না যে নিচের দিকে একটা লোক, সাধারণ মানুষ, তার কি সমস্যা। 1 বছর ধরে তো লোকাল গভর্নমেন্টই নাই, জি, সেটা জানারই উপায় নাই। তারাও যেমন বাইরে যাচ্ছে না, লোকাল গভর্নমেন্ট ইয়ে করে দিয়ে সব মানে আমলা বসিয়ে দিয়েছে, সেখানেও কাজ হচ্ছে না, মানুষও কিছু পাচ্ছে না। কেমন তো এটা আমি বলেছিলাম যে এই কতগুলো বিষয় জানা তো খুব কঠিন ছিল না। যেমন ধরুন চাঁদাবাজি, জি, এটা বন্ধ করার জন্য কি খুব কঠোর ব্যবস্থা নেওয়া যেত না? এবং সেটা বন্ধ করার জন্য যে ধরনের সংস্কার দরকার, রাজনৈতিক দলের আচরণগত সংস্কার দরকার, সেইগুলি যদি কোনোটাই সংস্কার দিয়ে গেল না, তাহলে অনেকটা মানে বায়বীয় স্তরের সংস্কার নিয়ে অনেক সময় নষ্ট করলো। যেটা ধরেন এই এখন জনগণকে ফিরিয়ে আনার তো সবচেয়ে বড় পথ হচ্ছে নির্বাচন। অবশ্যই অবশ্যই। এবং এখানে দেখেন যে এই যে সংস্কারের বিষয়টা বলছি, যে এখানে যে এলিট তত্ত্বটা শাসক শ্রেণীর গত রেজিমে ছিল, একবারে সম্পূর্ণ প্রতিফলন এখনো এসে আমরা দেখছি। যে আমরা যেই কজন যা ভাবছি এটাই সঠিক, যেই বিষয়টা গত রেজিমেও ছিল, যে এই যে মুষ্টিমেয় কিছু লোক যারা কোনোভাবেই দেশের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে না, এবং বড় রাজনৈতিক দলগুলো ছাড়া যাদের কোনোভাবেই পালস সম্বন্ধে ন্যূনতম নলেজও নেই, তা তারা সব ডিসাইড করছে, তারা বলছে সমস্যাগুলো, যে আসলে কি এগুলি সাধারণ মানুষের সমস্যা। আমরা তো আরও দেখছি যে বর্তমানে যারা ক্ষমতা এবং প্রভাব প্রয়োগ করতে পারছেন তারা বলছেন যে না, নির্বাচন পরে হবে, আগে সব কিছু আমরা করে ফেলি তারপরে। আরে আপনি ঠিক সেটাই বললেন যে ওই 5 জন লোক সব কিছু করবে আর 95% লোক কিছু জানবেই না, তার মতটাও দিতে পারবে না। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? জায়গায় হচ্ছে ইন্টারেস্ট বেসড ডিসিশন মেকিং, যেটা আমরা বলি, যে যেই সিদ্ধান্তটা আমার ক্ষমতা কক্ষিগত করার জন্য সহায়ক, তা আমরা গত রেজিমের যেই দোষগুলো দেই, এখানে তো আমরা কোনো গুণগত পরিবর্তন দেখলাম না। গত রেজিমের যেগুলো খারাপ সেগুলো আরো খারাপভাবে আমরা গ্রহণ করছি অনেকটা সেই রকমই। এখন তখন তো তাদের ধরেন কিছুটা হলেও জনসম্পৃক্ততা তো অবশ্যই ছিল। এখন এই যে এই লোকগুলো আমরা বলি যে এটা একটা এলিট তত্ত্ব, কিন্তু এটা এলিটের আরও এক ধাপ উপরে। এটা আপনার একটা যারা দেশের ওই অর্থে নাগরিকও না, যারা দীর্ঘদিন আমার দেশের এই আলো বায়ুতেই যে বেড়ে ওঠেনি, যে জানেই না যে আমার দেশটা এখন কিভাবে চলছে, সেই যদি মনে করে যে আমি সব বুঝতে পারছি, তো সেই ক্ষেত্রে এই সংস্কার আসলে কোথায় যে দাঁড়াবে, কার স্বার্থে এই সংস্কার, নাকি এটা সময় ক্ষেপণের একটা টুলস মাত্র, এই প্রশ্নটা কিন্তু বারবার। আরো বিপর্যয় আসার আগে আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। যেমন ধরুন যে আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্যই আমাদের প্রয়োজন ছিল। ডক্টর ইউনূস, ওনাকে দেখে অনেকেই আশাবাদী হয়েছিলেন, কিন্তু ওনার নিজের যেই জায়গাটা রয়েছে আমাদের বাংলাদেশকে বোঝার, সেখানে সাথে সাথে উনি ওনার আশপাশে যাদের পেয়েছেন বা ভেবেছেন যে ওনার চিন্তার যেই পরিস্ফুরণ ঘটাবেন, তাদের কতটা সহায়তা পাচ্ছেন বা পেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। না, লোক তো উনি নিজেই চয়েস করলেন। জি, আশা হয়তো ছিল, যেমন আমরা 5ই আগস্ট কেন্দ্রিক একটা বিরাট আশার লিস্ট নিয়ে বসেছিলাম যে আমার বোধহয় সব কিছুর একটা পরিবর্তন হয়ে যাবে। সাবের ভাই, আমার নিজের কিন্তু সেরকম কোনো বড় আশা ছিল না, কিন্তু সাধারণ জনগণের ছিল। কারণ মনে করি যে একটি সরকার গণতন্ত্র নষ্ট করছিল, তাকে আমরা সরিয়েছি,
আবার গণতন্ত্র দিয়ে আমাদের শুরু করতে হবে। আমার এই অবশ্যই। ছোট আশাটাই ছিল। অবশ্যই। এখন আমি যেটা বুঝি যে কিভাবে সম্পূর্ণভাবে তো কখনোই সম্ভব না, তারপরেও যতটা সম্ভব ফ্রি এবং ফেয়ার যে ইলেকশন, জনগণ যাকেই চাক, সেটা যে কোনো দলই হোক না কেন, তার হাতে ক্ষমতাটা দেয়া। এখানে আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে একটা আলোচনা হচ্ছে। এগুলোর টপিকগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা যে এলিট তত্ত্ব এবং এটা আপনার ওই বিদেশ নির্ভর বা বিদেশি সংস্কৃতিতে বেড়ে ওঠা নির্ভর, বাস্তবতার সাথে সম্পৃক্ততা আমি কম। খুব ছোট একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের দেশ তো ইউনিটারি ফর্ম গভর্নমেন্ট এবং সর্ব বিষয়ে আমাদের এক ধরনের সমতা আছে মানুষের মধ্যে। এখানে তো বড় বড় মানে বিভিন্ন জাতির লোক নাই, বিভিন্ন প্রদেশ নাই, কেমন ফেডারেল স্ট্রাকচারও নাই রাষ্ট্রের। Right. সেখানে উচ্চকক্ষটা কেন দরকার আমি নিজে খুব ভালো করে বুঝতে পারছিলাম না। তো যখন দেখলাম যে রাজনীতিবিদরা বেশি আলোচনা না করে সবাই রাজি হয়ে গেল, তখন আমার সন্দেহ হলো যে রাজনৈতিক দলগুলো ভাবছে যে উচ্চকক্ষে যে আরও কিছু সদস্য হবে তাদের দলের কোনো লোকজনকে প্রোভাইড করা যাবে, ওখানে জনগণের পয়সা খরচ করে যাকে তারা MP আপনার হবে। ওই এমপি হিসেবে নমিনেশন দেয়া যাবে না, তাকে খুশি করা যাবে উচ্চকক্ষে একটা পদ দিয়ে। পাবলিক একটা বিরাট টাকা পয়সা আপনার এখানে অপচয় হবে। সবচাইতে বড় যেই সমস্যাটা হবে, যেই সমস্যার আমরা এখনো সমাধান করতে পারিনি, এমনও বেশ কিছু কনস্টিটিউয়েন্সি থাকবে যেখান থেকে আপনার উচ্চকক্ষের একজন প্রতিনিধি থাকবে, নিম্নকক্ষের একজন এমপি থাকবে, মহিলা সংসদ সদস্য থাকবে। তা আপনি চিন্তা করেন ওই এলাকায় আমাদের যে সাধারণ যে ভাবনাটা, যে পাওয়ার প্র্যাকটিস, তিনজনই ওখানে ক্ষমতার প্রয়োগ বা অপপ্রয়োগ যদি করতে থাকে, সেই জায়গায় আপনি ইউনিটি অফ কমান্ডটা কিভাবে নিশ্চিত করবেন? যেমন আমাদের উপজেলা চেয়ারম্যান এমপি, হ্যাঁ, সেটা তো উপজেলা একই চেয়ারম্যান জায়গায় তো গুতাগুতি করেন। এখন তো ধরেন একবার জাতীয় পর্যায়ের তিনজন লোক এই কাঠামোতে এমনি ঢুকে যাবে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতেই। তারপরে উপজেলা চেয়ারম্যান তো রয়েছে। এখন সাধারণ জনগণের একটা নাভিশ্বাস ওঠার অবস্থা এবং আমরা যে সবাই মিলে যে কাজ করা, এই যে গ্রুপিংয়ের, এবং এটা অনেক ক্ষেত্রে সম্ভাবনা এক দল থেকেই হওয়ার। তা আমরা যেখানে ভাবছিলাম দলগুলো একত্রিত হয়ে একটা নিজস্ব চিন্তাধারা তৈরি করবে, এবং দেখেন আপনার দলগুলো সংস্কার নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমি তো প্রথমেই বললাম এখানে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের কোনো প্র্যাকটিস নেই। তা আমার দলে গণতন্ত্রকে আমরা লালন করি না, আমি সারা দেশের মানুষের জন্য রাজনৈতিক গণতন্ত্র স্থাপন করতে নেমে অভ্যন্তরীণ পড়লাম। গণতন্ত্র আর রাজনৈতিক দলের আয় ব্যয়ের স্বচ্ছতা কোনোটাই এবং নেই। নিরীক্ষণ, এইটার উপরে আমি অনেকদিন ধরে জোর দিয়ে আসছি। এটা নিয়ে তো এই যে ধরেন নতুন আর উচ্চকক্ষের কথা বললেন যে তারা উচ্চকক্ষে রাজি হয়ে গেল, তো এখন দেখেন তারপরে আবার রাজি হলো না যে উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবে। হ্যাঁ, ওইটা নিয়ে যে বিরোধটা তৈরি হলো, সেই বিরোধের জায়গাটাও হলো যে কোন পদ্ধতি হলে আমার দলের লোক বেশি যাবে। এত সংকীর্ণ চিন্তায় যদি আমাদের রাজনৈতিক নেতারা কাজ করেন, তাহলে রাষ্ট্রের আপনি এলিট তত্ত্বে সংস্কার যতক্ষণ ভবিষ্যৎ কিভাবে থাকবেন হবে? সাধারণ মানুষের কথা চিন্তা করবেন না, তার ট্যাক্সের পয়সা যথার্থভাবে কোথায় খরচ। আপনি দেখেন যে কি পরিমাণ হিউজ একটা বাজেট যাবে, এবং আপনি এখানে কেউ বলার চেষ্টা করছে যে এখানে বিভিন্ন বুদ্ধি বৃত্তিক যারা রয়েছে তাদেরকে ওখানে আনা হবে। সেটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেটা সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক দলের উপর। দ্বিতীয়ত হচ্ছে, পৃথিবীর বহু দেশেই আমরা দেখেছি যে মন্ত্রণালয়গুলোর সাথে যারা সেই ক্ষেত্রে এক্সপার্ট, তাদেরকে তারা সংযুক্ত রেখে যেই আইনি আসুক না কেন তাদের দ্বারা সেটা তারা চুলচেরা বিশ্লেষণ করায়। তা আপনি তো সেই জিনিসটাই পারতেন। আপনার আলাদা এই ধরনের এক্সপার্টদের কাজ করার জন্য এত বড় একটা পরিষদ তৈরি করা শুনতে খুব ভালো, এবং এগুলো আপনার যে মিডিয়ার অ্যাটেনশনের জন্য খুব ভালো, কিন্তু আদতে প্রয়োজনটা কি ছিল? তাহলে ঐকমত্য কমিশনে এতদিনের এক্সারসাইজে কি আমরা আশাপ্রদ খুব বেশি কিছু পেলাম না, তাই না? আশাপ্রদ কিছু আসবে বলেও আমার মনে হয়নি প্রথম থেকে, কারণ আমিও কিছুটা খোঁজ খবর রাখছিলাম, কিছুভাবে ইনফরমালি যুক্তও ছিলাম। আমি যখন শুনছিলাম যে তাদের মিটিংয়ে বিভিন্ন ধরনের যে বাকবিতণ্ডা, সেখানে পুলিশের কেউ থাকলে সে চেষ্টা করছিল যে তার যে ক্যাডারের যে স্বার্থটাকে ইনট্যাক্ট রাখা, অ্যাডমিনের কেউ থাকলে সে চেষ্টা করছিল তার ক্যাডারের স্বার্থটা ইনট্যাক্ট রাখা, এই জায়গাগুলোতেই বেশি কাজ হয়েছে। এখন যখন আপনি জনগণের পালস বুঝবেন না,
তাকে একদম আপনি কোনোভাবেই সংশ্লিষ্ট করবেন না, এই জায়গাগুলো কিন্তু হতেই থাকবে। আরেকটা জিনিস আপনি দেখেন যে এটা আমরা একটু আলোচনায় এনেছি, এই যে চাঁদাবাজির ব্যাপারটা, যাদের উপর এত আশা ভরসা করলাম তারা এই যে অল্প কিছু মাস, যেটা 1 বছরের অনেক কম সময়, আমাদের যা দিল, অনেক কিছু মিডিয়াতে লেখা হয়, অনেক কিছু এভাবে মিডিয়াতে লেখাও সম্ভব না। তাদের তো আমরা প্রথম থেকেই যে আমরা দেখেছি তারা নিজেরা ইনভলভ হয়েছে, যেখানে পারেনি পরিবারের সদস্যকে ইনভলভ করেছে, প্রচুর রিপোর্ট আমরা প্রতিনিয়ত পাচ্ছি। এখন তো দেখছি যে তারা চাঁদাবাজ বাহিনী তৈরি করেছে, চান্দা ভাই। অনেক তো অভিযোগ এই যে চান্দা ভাইয়ের আপনার যে এটা আমরা যে উপস্থিতি, প্রতিদিন তারা ধরা পড়ছে। তো এই যে তরুণ প্রজন্মকে নিয়ে আপনি মাঠে নামালেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন, স্বপ্ন দেখানোর সাথে সাথেই আপনি চান্দা ভাই নিয়োগ করে দিলেন এবং খুব জোর গলায় বলছেন যে অন্য দলগুলোর মতো আমরা সেই শাসন চাই না, সেই অবস্থা চাই না, এবং প্রতিদিনই দেখছি কেউ না কেউ ঝরে পড়ছে সেই দল থেকে। তো এই যে আশা দুরাশার ভেলায় আমরা ভাসছিলাম, এখনো ভাসছি, তা আমরা কি এইভাবেই চলতে থাকবো? জনগণের কি এখানে কথা বলার কোনো সুযোগ আছে? এইভাবেই চলতে থাকে তাহলে এত বড় বড় সংস্কারের কথা কেন বলা হলো? সেই জিনিসটাই বলছে। এখন আপনিও যে ভয়টা দেখেন, আপনি বলতেও পারেন না যে আপনি কিছুক্ষণের পর হয়তো এখানেও মব জাস্টিসের আপনি শিকার হতে পারেন, যে কারো বিরুদ্ধে কথা বলছেন, কারণ তারাই সব তকমা দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তারাই সব কিছু নির্ধারণ করছে। তবে সেটা আর কতদিন এইভাবে চালাতে পারবে সেটা কিন্তু ধীরে ধীরে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। আপনি যদি এইভাবে করতে থাকেন কাজগুলো, যে আমাদের খুব সুন্দর, তাদের উচিত ছিল প্রথম থেকে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা বাংলাদেশ অনেক দিন ধরে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে, সেই জায়গাটায় যদি কাজের কথা আপনি বলতেন, সেটার জন্য আপনি কাজ করতেন, সাথে সাথে কিছু বেসিক সংস্কার যেগুলো সব দলই একমত। এবং আমরা দেখেছি যে বিএনপির ক্ষেত্রে 31 দফা, তারা 2.5 বছর ধরে এটা নিয়ে কাজ করছে। ওটার মধ্যে এই সংস্কারের অনেকগুলো কমন আছে, কমন জিনিস রয়ে গেছে, ফলে এটা কিন্তু অনেক আগেই একমত হওয়া যেত সীমিত এবং খুব প্রয়োজনীয় ধরা হতো। এখন তারা তো ভাবছে যে একমাত্র তারাই হচ্ছে বাংলাদেশের রক্ষাকর্তা। আমার মনে হয় যে গোড়ায় উদ্দেশ্য চিন্তাতেই কোনো গলদ আছে। অবশ্যই সবার সৎ উদ্দেশ্য থাকলে তো এত সময় লাগতো না। অবশ্যই। তবে এখানে একটু আমরা আজকে হয়তো আলোচনা করতে পারি, বাংলাদেশের জন্য কিছু সুখবরও আমরা পাই, যে শুল্কের ক্ষেত্রে আমরা দেখলাম আমেরিকান রেসিপ্রোকাল ট্যাক্সের কথা আমাদের বলছেন, যে ট্যারিফ, এটা একটা বড় খবর। এখানে আমরা দেখলাম যে 20% যে ট্যারিফে এখানে নামিয়ে আনতে পেরেছে, সেখানে আমরা ভারতের রয়েছে 25%, বা ভিয়েতনামের ক্ষেত্রে 19%, বা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখছি যে এরকম 19-20%। তো এটা নিয়ে আমাদের যে একটা বিরাট আমাদের রেমিটেন্স আসে হলো এই গার্মেন্টস সেক্টর থেকে, তো সেখানে দেখছি যে কিছুটা আশার আলো। তবে একই সাথে অনেকে সেই জিনিসটা উল্লেখ করছে যে এর বিনিময়ে আমাকে কি দিতে হলো। আমরা জানি যে একটা ভিউজ আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে আমেরিকার সাথে, এবং এই বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে আমেরিকা নতুনভাবে তার যেই ট্রেড পলিসি সেটা সাজাচ্ছে, তার ফলশ্রুতিতেই কিন্তু এই ধরনের উদ্যোগ। আমরা পত্রিকা মারফত দেখেছি যে 25টা বোয়িং কেনার বিষয়, এই বোয়িংগুলো আদতে প্রয়োজন ছিল কিনা, বা সেগুলো কোন মানের বোয়িং কেনা হবে, কোন প্রক্রিয়া কেনা হবে। এখন আমাদের মূল প্রয়োজন সেটা না, আমাদের যুদ্ধ বিমানগুলো ঘরের কাছেই আপনার একবারে মুখ থুবড়ে পড়ছে, এবং আমরা জানি যে যেগুলো সারা পৃথিবীর 1-2টা দেশ ব্যবহার করে। আমরা তো আপনার যে পাওয়ার ইন্ডেক্সে কিন্তু প্রায় 35 বা 37-এর মধ্যে এখন আমরা রয়েছি। সেখানেই মুখ থুবড়ে পড়া যে যুদ্ধ বিমানের জায়গায় কি নতুন কিছু যুক্ত করা যেত কি? আমেরিকানরা যে আমাদের তাদের দিক থেকে একতরফাভাবে শুল্ক বাড়িয়ে দিল, আমাদের এখানে তাদের সঙ্গে সাধারণ শুল্ক 15% আছে, আমরা পাঠাই তো দিতে হয় 15%, তার সঙ্গে তারা 37% যুক্ত করেছিল। তার থেকে পরে এখন মানে 20% এসে 35% তো 20 আর 35%। আমি এই অঙ্ক নিয়ে বলছি না, আমি বলছি যে 1 মাস ধরে কিন্তু ট্রাম্প সাহেব 1 মাস আগে এটা দেওয়ার পরে কিছু তারিখ পিছিয়ে থেমে আলোচনা চললো। আলোচনার মধ্যে আপনি একটা কি খেয়াল করেছেন যে খলিলুর রহমান সাহেব জি, বা আপনার মানে ট্রেডের যে আমাদের বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির, তাদেরকে পাঠিয়েছে, তারা
প্রথম 2 সপ্তাহ কি করলো আমরা কিছু জানতে পারলাম কিছু না। জানি না। তখন ব্যবসায়ীরা বলল যে ব্যবসায়ী প্রতিনিধিদের যে যুক্ত করতেন আপনারা, তা আমরা আমেরিকান ব্যবসায়ীদের সাথেও কথা বলতে পারতাম অবশ্যই, যে আমরা অবশ্যই। কি তোমাদের কাছে বেচতে পারি, তোমরা আমাদের কাছে এবং কি বেচতে আমরা পারো, যাতে একটা সমতা হয়। জানি যে পরে আমাদের শেষ সপ্তাহেও তাই হলো, তারা 2-1 আপনার ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে গেছে। এবং দেখেন এখানে কিন্তু অনেক কিন্তু- ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ী প্রতিনিধি আছে যারা ইউএসএ দীর্ঘদিন ব্যবসা করে, তাদের সেই লবিজ গ্রুপের সাথে যোগাযোগ রয়েছে, সেখানকার যে টপ কমিউনিটি সিনেটর বা এই পর্যায়ের অনেকের সাথেই তাদের, এবং সেটাও কিন্তু বেশ কাজ করেছে, তাহলে তো কারণ তাহলে তো- সরাসরি আঘাতটা তাহলে তো আসবে তার গভর্নমেন্টের ব্যবসার উপর। কাজের পদ্ধতিটাই ভুল ছিল। অবশ্যই যে অবশ্যই মনে করেছিল যে এই বিষয়ের সাথে যুক্ত না পলিসি মেকার, তারা গিয়ে সব করে ফেলবে ব্যবসায়ীদের বাদ ওই যে দিয়ে, তাদের সেটা যেমন হলো না। আর সেই আপনি- নেচারটার এখানেও পরিবর্তন দেখিনি আপনি যে গোপন- আমরাই সব ভালো আপনি যে বুঝি। গোপন কথা বলছিলেন, দেখুন এসবের আগেই হয়ে গেল যে আমরা 25টা বোয়িং বিমান কিনবো। বড় বিমান কিনবো, হুম, হুম, কেমন, তারপরে অনেক মিলিটারি হার্ডওয়্যার আস্তে আস্তে কিনবো, হুম, আর ওদের কাছ থেকে যেগুলো আনবো হুম, সেগুলো অন্য দেশের চেয়ে একটু দাম বেশি, তবে বলা হচ্ছে যে কোয়ালিটি ভালো, দাম হুম, সেটা বেশিরভাগই এগ্রিকালচারাল, মানে হুম, তুলা, হুম, সয়াবিন ইত্যাদি, এগুলো আনবো। আরেকটা বড় ব্যাপার এর মধ্যেই রয়ে গেছে যে একটা আপনার মানে আনডিসক্লোজড অ্যাক্ট যেটা করেছে, হুম, হুম। যে আমাদের যে যে এগ্রিমেন্টই হোক গোপন রাখা হবে, গোপন রাখা হবে, এটা প্রকাশ করা হবে না। এই চুক্তিটা করার জন্য আমেরিকা বহুদিন ধরে আমাদের চাপ দিয়ে চেষ্টা আসছে। করছিল। এই সময় কিন্তু আশেপাশে আমাদের সমসাময়িক যারা কেউ এটাতে গেল না, আমরা কিন্তু চুক্তিটা করলাম। ফলে আমরা কিসের বিনিময়ে এইটুকু স্বস্তি পেলাম যে স্বস্তিটা খুব এখন- বেশি দিন টিকবে না। আমাদের পাশ্চাত্যের দেশগুলো কিন্তু জননির্ভরতা নেই বা জনগণের সেই সাপোর্টটা নেই, এই ধরনের সরকারগুলোকেই খোঁজে এই তাদের এই অবশ্যই, কাজগুলো এবং করিয়ে নেওয়ার দুর্বল, জন্য। এবং সেটা আমরা 2007 থেকে 9 সরকারেও দেখেছি, যে যেমন ধরেন মানবাধিকার কমিশন 15 বছর ধরে চেষ্টা করেছে, ইউনাইটেড নেশনস, ইউএসএ, পারেনি, কোনো গভর্নমেন্টকেই তারা কনভিন্স করতে পারেনি, কিন্তু একটার মাধ্যমে কিন্তু সেই 2008-এ সেই মানবাধিকার কমিশন তারা পাশ করে নিয়ে গেছে। এবং সারা পৃথিবীতে যেটার উদ্যোগ হয় আপনার ল মিনিস্ট্রি থেকে, বাংলাদেশে সেটার উদ্যোগ হয়েছে ফরেন মিনিস্ট্রি থেকে। তো এখনও সেই পূর্বের আরেকটা মোক্ষম সময়, যেটা আস্তে আস্তে আমরা আরও জানবো যে কত কিছু সেই গোপন রাখার ছলে হয়তো হয়ে গেছে। তা উন্নত বিশ্বগুলো যারা পাশ্চাত্যের দেশ, তারা এই সুযোগগুলি খোঁজে, আর আমাদের বর্তমান সরকারও সেগুলো দেওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্বে নেই। নির্বাচনের কথা আমরা কিছুটা শুনছি, কিন্তু এখনও সাধারণ মানুষ বা সারা দেশের জনগণকে স্বস্তি দেওয়ার মতো যেই তারিখ শুনতে পাইনি। আমরা দেখব যে আজকে যে ঘটনাগুলো ঘটলো তারপর পরবর্তীতে কি আসে। তা সার্বিক এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা নিশ্চিন্তভাবে বাঁচতে চাই। জনগণের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে আমাদের এই সরকারের কাছ থেকে খুব দ্রুত হয়, সেই আশাই থাকবে। অবশ্যই আশা তো আমরা কখনো থামিয়ে রাখতে পারি না, নিরাশ হওয়ার যত সুযোগ কিছুর নেই। মধ্যেই হোক। তো তা আজকে আলোচনাটা বোধহয় আগে এখানেই শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, আবার এমনি কথা অনেকক্ষণ হবে, হয়ে গেছে, আবার দেখা হবে, বসলে হ্যাঁ, সুযোগ হলে সুযোগ হলে আবার আমরা আড্ডা দিব। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।